এসএসটি পেডাগজি আজকে লাস্ট শেষ হয়ে যাবে, 10টা কোশ্চেন করব শেষে, এটার এই পার্টটার উপর, তারপর শেষ। দায়িত্ব শেষ। আমার কেন দায়িত্ব শেষ মানে নয়, পড়ানোর দায়িত্ব শেষ, এর কোশ্চেন নেওয়া ধরা। এবার কি দেখো, প্রজেক্ট ওয়ার্ক ফার্স্টে, তাই তো? যখনই আমরা এসএসটি পড়বো বা সায়েন্স পড়বো, এটার জন্য খুবই দরকার হচ্ছে প্রজেক্ট, তাই তো? প্রজেক্ট কেন করা হয়? কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য, তাই তো? যাতে স্টুডেন্টদের নিজে থেকে যাতে কনসেপ্ট ডেভেলপ হয়। মানে দেখো, একজন বুঝিয়ে দিচ্ছে বারবার করে, যে কনসেপ্টটা তোমার হবে তৈরি, অনেক টাইম লাগবে সেটাতে। আর তুমি নিজে থেকে কিছু করে করে কনসেপ্ট ডেভেলপ করছো, সেটাতে কিন্তু তোমার মনেও থাকবে বেশি দিন, আর তাড়াতাড়িও বুঝতে পারবে। বুঝেছো ব্যাপারটা? তাহলে প্রজেক্ট কেন করা হচ্ছে? কনসেপ্ট ডেভেলপমেন্টের জন্য, সহজে এনহ্যান্স করার জন্য। এবার কি মোটিভেশন, প্রজেক্ট কি, যেহেতু নিজে করা হয়, তাই তো? নিজে যেহেতু করা হয় প্রজেক্ট, তাহলে ওটা নিজে যখন করবে, হাতে কলমে যখন করবে, যে রিসার্চ করবে যখন, তখন কি হবে? মোটিভেট হবে, তাই তো? আরও করতে ভালো লাগবে, তাই না? না প্রজেক্ট করতে খারাপ লাগে তোমাদের সবার? ভালো লাগে। কিন্তু ওই আমরা তো সেই প্রজেক্ট টুকতাম। আমার তো মনে হয় না, আমাদের মালদাতে তো বেশিরভাগ স্কুলে প্রজেক্ট টোকাই হয়, নিজে থেকে করা। নিজে থেকে করা তো একদম আমি দেখিনি কোথাও, আমি নিজেই করিনি, আমি প্র্যাকটিক্যাল করতাম নিজে। হ্যাঁ, মডেলগুলো নিজের থেকে তো বানাতে হবে। আমরা তো ক্লাসে করাই বসিয়ে গ্রুপ প্রজেক্ট, ওটাই ভালো। আর কি প্রজেক্টের জন্য কি হয়? সিসিই, সিসির ফুল ফর্ম কি? সিপ এভালুয়েশন। প্রজেক্ট করালে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভালুয়েশন হয়। মানে কি, এটা তোমরা পড়েছো, চৈতি বলো। এটাতে বোথ সামেটিভ আর ফর্মেটিভ থাকবে, মানে সবকিছু থাকবে, ক্যারিকুলার, কো-ক্যারিকুলার, মানে যখন ওটা করতে করতে আমরা ইভ্যালুয়েটও করতে পারবো, তাই তো? এটা যে এটাই মেন থিমটা, এটাই, তাই তো? কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, তাই কি না? এবার প্রজেক্ট কি দেখো, রোড লার্নিং কি, মুখস্থ বিদ্যা, তাই তো? আস্তে, রোড আর প্রজেক্ট, রোড লার্নিং আর প্রজেক্ট লার্নিং, তো প্রজেক্টটার কোনটা বেশি তাহলে এফিসিয়েন্ট? কেন? মুখস্থ করে ওটা তো কিছু শিখতেই পারছে না, মুখস্থ করে তো, আর এটা করতে করতে শিখছে, তাই তো? তাহলে ওটা ওটা বেশি ভালো। আর কি, প্রজেক্ট হচ্ছে স্টুডেন্ট সেন্টার, তাই তো? চাইল্ড সেন্টার, যেটা আমাদের কনসেপ্ট, সিডিপির কনসেপ্টই চাইল্ড সেন্টারনেস, তাই কি না? ওটা দিয়ে শুরু সিডিপি, যে বাচ্চাকে মাঝখানে রাখতে হবে। তো প্রজেক্টেই একমাত্র যেখানে স্টুডেন্ট নিজে করছে, তার মানে ওই ওই মেন। আর প্রজেক্ট কি হয় দেখো, ট্রেডিশনাল হয়, তাই তো? সরি, আর এটা কি, প্রজেক্টে কি আমরা কোলাবোরেশন শিখি। কোলাবোরেশন মানে একসাথে কাজ করা, তাই কি না? আর কনস্ট্রাকটিভিস্ট থিওরি, এই যে প্রজেক্টের উপর বেস করে, কনস্ট্রাকটিভিস্ট থিওরি কার দেওয়া? অনেকের থিওরি এটা। মেন হচ্ছে না, পিয়াজেও বলেছিল, কিন্তু হচ্ছে জন ডিউ এর হচ্ছে মেন বলেছিল যে কনস্ট্রাকটিভিজমের কথা। কিন্তু এই কনস্ট্রাকটিভ থিওরিটা কিন্তু পিয়াজেটের একই কথা, যে লিটল সায়েন্টিস্ট, তাই না? ওই না, এটা প্রজেক্ট সেটা কম, বুঝতে পেরেছ? নির্মিতিবাদ, গঠনবাদ, হাইগটস বলেছে, ওটাই তো, এগুলো সবাই বলেছে, মানে একই ধরনের কথা। দিবে না তো পরীক্ষার জন্য, দিবে না তো, কনস্ট্রাকটিভিজম দিয়ে দিবে না কোশ্চেন, সবাই তো বলেছে একই কথা। যেটা, যেই টার্মগুলো ওরা নিজেরা ইউজ করেছে, ওই টার্মগুলো এক কথা দেবে। বুঝলে ব্যাপারটা? আর কি, প্রজেক্টের নিয়ে আমরা রিয়েল ওয়ার্ল্ড কানেকশন শিখবো, তাই তো? প্রজেক্ট যখন করবে,
তখন রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হবে, কারণ প্রজেক্টগুলো এমনভাবে তৈরি করা হয়, দেওয়া হয় বাচ্চাদেরকে, যাতে ওরা সোসাইটির সঙ্গে ওখান থেকে কানেক্ট করতে পারে এই জিনিসটাকে। আর কি প্রজেক্টের একটা ফলাফল আছে, তাই তো, মানে একটা রেজাল্ট আছে, আউটকাম আছে। এবার যত বাচ্চারা যখনই আউটকাম দেখতে পায় যে না আমরা এটা করেছি, এই জিনিসটা পেয়েছি, তখন ওদের কি একটা মাইন্ডে একটা কি ইসে আছে, মানে আমরা পেরেছি এরকম একটা ব্যাপার আছে, পজিটিভ থিঙ্কিং আছে একটা। এটা একটা ট্যানজিবল, কি বলে ওটাকে, ট্যানজিবল, তাই তো, ট্যানজিবল প্রোডাক্ট, তাই না, একটা প্রোডাক্ট আসছে পরে, প্রজেক্টটা করার পর একটা প্রোডাক্ট আসছে ওদের হাতে পাচ্ছে, ওরা তৈরি করেছে কিছু বা আবিষ্কার করেছে কিছু, তাই না। বেনিফিটস কি আছে প্রজেক্টের, বলো, তোমরা বলো, দেখে বলতে পারো, অসুবিধা নাই। বেনিফিটস, চৈতি, বেনিফিটস। ক্রিয়েটিভিটিটা বাড়বে, মানে ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে। আর এই যে ডাইভার্সিটি দেখো লেখা আছে, আচ্ছা না, 3 নম্বর পয়েন্ট ডাইভার্সিটি বেনিফিটসে দেখো, মানে ডাইভার্জেন্ট থিঙ্কিং হবে, তাই তো। তারপরে কি হবে, হায়ার অর্ডার থিঙ্কিং বাড়বে ওদের, যখনই নিজের হাতে কিছু করবে তখনই কি হবে, হচ্ছে এক্সট্রা স্টেপ ওকে উপরে ভাবতে হবে, যখনই নিজের হাতে করতে হয় কিছু, তখন কি হায়ার অর্ডার থিঙ্কিং বাড়বে। ওকে, আর তারপর আর কি, ওই ওয়ার্ক প্লেস প্রিপারেশন, মানে ওকে তো পরবর্তী জীবনে কাজ করতে হবে, তার জন্য আগে প্রিপেয়ার থাকবে। এবার প্রজেক্ট যখন আমরা করছি, প্রজেক্ট করার কি কি স্টেপ আছে, প্রথম স্টেপ কি আছে, নাম কি আছে প্রথম স্টেপের, বলো, আউটলাইনিং গোলস, তাই তো, মানে যে প্রজেক্টটা আমরা তৈরি করব তার গোল কি, কি বের করবো আমরা ওটা দিয়ে, সেটা আগে ঠিক করতে হয় টিচারদেরকে, যে আমরা কি শেখাবো ওদেরকে, বাচ্চাদেরকে এই প্রজেক্টটা দিয়ে কি শেখাবো, তার জন্য আগে থেকে গোল ঠিক করতে হয়, যে এই প্রজেক্টটা করলে এদের এই জিনিসটা শিখতে পারবে, বুঝতে পেরেছো। তারপরে কি হবে, হুম, হুম, এবার হচ্ছে লার্নিং গোলস, কি কি শিখবে, তাই তো। আউটলাইনিং গোলস এর মধ্যে দেখো এখানে লেখা আছে তো, ডিফাইন দ্য প্রবলেম, ডেসক্রিপশন, পারপাস, পারফরম্যান্স স্পেসিফিকেশন, মানে এই জিনিসগুলো আমাদের ঠিক করতে হবে, যে ডিফাইন দ্য প্রবলেম, প্রবলেমটা কি আসছে, এবার প্রজেক্টটা দিয়ে আমরা কি সলভ করব। তারপর দেখো লেখা আছে ডেসক্রিপশন, তারপর ওটা ডেসক্রিপশন বানাতে হবে, টিচারের কিন্তু এগুলো সব বিষয় কাজ কি টিচারের প্রজেক্ট দেওয়ার সময়। তারপরে কি পারপাস কি, আমরা কেন করাচ্ছি, কি পারপাসে করাচ্ছি প্রজেক্টটা, সেটাও আমাদেরকে ঠিক করে রাখতে হবে আগে থেকে। তারপরে কি আছে, পারফরম্যান্স স্পেসিফিকেশন, মানে স্পেসিফিকেশন মানে কি, স্পেসিফিক মানে কি, নির্দিষ্ট করা কিছুকে, তাই তো, পারফরমেন্সটা নির্দিষ্ট করতে হবে আমাদের, যে ওরা স্টুডেন্টরা কি নির্দিষ্টভাবে পারফর্ম করবে, এই জিনিসগুলো সব ঠিক করবে। একটা যদি গ্রুপ প্রজেক্ট হয় তাহলে টিচারের কি দায়িত্ব থাকবে, যে কে কোন মানে জায়গাটা নেবে, মানে কে কি করবে, একটা প্রজেক্টে তো অনেকগুলো পার্ট হয়, তাই তো, প্রত্যেকটা পার্টে কে কোন জায়গাটা করবে সেটা টিচারই ঠিক করে দেবে কিন্তু আগে থেকে, বুঝতে পেরেছ। টিচার কিভাবে ঠিক করবে, প্রত্যেক অ্যানালিসিস করে, যে কে কোন স্টুডেন্টটা কোন দিক থেকে ভালো বা কোন দিক থেকে খারাপ, কার কোন বিষয়টা ইমপ্রুভ করতে হবে তাকে সেটা দিবে, বুঝতে পেরেছ। আর কি লার্নিং গোলস কি কি থাকবে বলো, একটা থাকবে কগনিটিভ, তাই তো, মানে ওর থিঙ্কিং বাড়ানোর কাজ করতে হবে, স্টুডেন্টের থিঙ্কিং বাড়াতে হবে আমাদেরকে, তাই তো, ভাবছে কতটা ওটা বাড়াতে হবে। আর কি থাকবে বলো, সোশ্যাল টিম ওয়ার্ক, মানে ওদেরকে যদি একটা টিম প্রজেক্ট হয় তাহলে কি ওরা সোশ্যালাইজ হবে, মিশবে, আর 10 জনের সঙ্গে 10 জনের কথা বলবে, কার কি আইডিয়া সব আসবে, তাহলে কি ওই অ্যাকসেপ্ট করতে শিখবে সোসাইটিকে, তাই কি না। একটা প্রজেক্টে তো একজনের ইচ্ছেতে হবে না, একটা ক্যাপ্টেন হয়তো থাকতে পারে কিন্তু তার ডিসিশনে তো হবে না, ডিসিশন সবার মিলে হবে, তো তখনই ওই টিম ওয়ার্ক শিখবে ওটাতে। তারপর মেটাকগনিটিভ, মানে নিজের জন্য নিজের ভাবনাটা
হ্যাঁ মানে আরো কি বলো ওটাকে রিফ্লেক্ট করা, তাই তো মেটাকগনিশন মানে ওটাই তো, যে নিজের যেটা চিন্তা ভাবনা ওটাকে আরো এই প্রকাশ করতে হবে নিজের, মানে ওই টিভিতে সিরিয়াল গুলো দেখায় না ঠাকুরের ছটা বেরাচ্ছে, ওরকম ছটা বেরাতে হবে ওর গা থেকে, স্টুডেন্টের গা থেকে। এবার অ্যাসেসমেন্ট কেমন করে করবো প্রজেক্ট ওয়ার্কের? বলো চৈতি, বলো চৈতি, শরীর ঠিক হয়েছে? এখনো ভালো লাগছে না? একটু একটু দরজাটা খুলে দেবো, ওই জন্য হতে পারে কিন্তু সাফোকেশনের জন্য। দেখো অ্যাসেসমেন্ট কেমন করে হবে, টিচার তো অ্যাসেসমেন্ট করবেই, প্রজেক্টটা কেমন করে চলছে, অনগোয়িং প্রজেক্টের ক্ষেত্রে বলছে, এটা চলছে তখন টিচার দেখবে যে প্রতি স্টেপে, আর স্টুডেন্টকেও সেটা চেক করতে হবে, ঠিক আছে, বারবার করে দুজনকেই করতে হবে চেক, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট মানে প্রজেক্ট ওয়ার্ক, এটাই মজা। আরেকটা কি আছে, টাস্ক সিলেকশন, তাই তো? এবার এমনভাবে টাস্কটা সিলেক্ট করতে হবে অ্যাসেসমেন্ট করার জন্য, যে কাজটা আমরা দিচ্ছি প্রজেক্টের মাঝখানে কোনো একটা কোশ্চেন দিয়ে দিলাম যে এই প্রজেক্টটা তো করছো, তাহলে এটার জন্য এটা কি হবে, ঠিক আছে, এরকম টাস্ক সিলেক্ট করতে হবে যাতে ওই রিয়েল ওয়ার্ল্ড অ্যাক্টিভিটির সঙ্গে ওই যোগদান করতে পারে, বুঝতে পেরেছো? এবার হচ্ছে এভালুয়েশন মানে মূল্যায়ন। এভালুয়েশন কি কেউ বলো একজন, বুঝিয়ে বলো। হ্যাঁ বলছি তো, খুলে দাও, বলছি বারবার, ঢুকবে না এখন, এখন ঢুকলেও কিছু করার নেই, বলো আপনি বলো এভালুয়েশন। ইভ্যালুয়েশন মানে হচ্ছে বেসিক্যালি ইভ্যালুয়েশনটা জাজমেন্টাল, মানে ডায়াগনোসিস যেটার মাধ্যমে মানে প্রথমে এভালুয়েশন মানে প্রথমে আমাদেরকে ডাটা কালেক্ট করতে হয়, তারপর সেই ডাটা অনুযায়ী আমাদেরকে জাজমেন্ট দিতে হয়, এটা হচ্ছে এভালুয়েশন। এভালুয়েশন মানে জাজমেন্ট, মানে টেস্ট হলো, টেস্টের পরে আমরা ধরো তোমাকে সব দিলাম, হ্যাঁ কালেক্ট করলে, হ্যাঁ তুমি মূল্যায়ন করলে যে পাস ফেল, হ্যাঁ ওটাই ডাটা কালেকশন, তারপর হচ্ছে জাজমেন্ট, দুটা মিলে এভালুয়েশন। দেখো একজনের ইসে আছে সিই বিবি, তাই তো, ডেফিনেশন দিয়েছে কি, একজন পড়ো তো ডেফিনেশন, আপনি হিন্দি পড়ো, 2 নম্বর পয়েন্ট। evaluation is the systematic collection and interpretation of evidence leading as a part of a process to a judgment of value with a view to action. মানে অন্য কেউ মানেটা বোঝাও, একই জিনিস, মানে আমাদের একটা পার্ট, একটা প্রসেস, যে প্রসেস আমাদের কি করতে হবে, আগে কালেক্ট করতে হবে, যার এভালুয়েট আমি করছি, যে স্টুডেন্টের করছি তার ডাটা কালেক্ট করতে হবে, কীভাবে, মূল্যায়ন করে, তাই তো, মানে এই অ্যাসেসমেন্ট করে আমাদের ডাটা কালেক্ট করতে হবে, ডাটা কালেক্টটা করে ওই ডাটাগুলো দেখে তোমাকে বুঝতে হবে ওর কোথায় প্রবলেম আছে, কোথায় ওই ভালো পারছে, কোথায় পারছে না, এটাই ওটা জাজমেন্ট দিতে হবে ওকে, মানে ওকে কি বলতে হবে যে তুমি এই বিষয়টা আরো, বা তুমি বলবে না ওকে, তুমি ওর জন্য ওরকম ভাবে কারিকুলাম তৈরি করবে পরে, যে এর বিষয়টা অসুবিধা আছে, তাহলে এর জন্য অঙ্ক আমি এমনভাবে করাবো ওকে যাতে ওই অঙ্কটা আর ভালো মতো বুঝতে পারে, বা অন্য প্রসেস করে নিতে হবে, এটা হচ্ছে এভালুয়েশন, বুঝতে পেরেছো? বুঝতে পারছো? এবার দেখো ফেজেস অফ এভালুয়েশন আছে তো, কি আছে, প্রথমে কি প্রিপারেশন, তাই তো, কি বলেছে, মানে মূল্যায়নটা আমরা বা এভালুয়েশনটা কিসের উপর করবো আমরা, মানে কোন বিষয়ের উপর মূল্যায়ন করবো বা কোন পার্টের উপর মূল্যায়ন করবো সেটা আগে দেখতে হবে, এটা হচ্ছে প্রিপারেশন, তাই তো, এভালুয়েশন প্রিপারেশন। তারপরে কি আছে, মেজারমেন্ট অ্যাসেসমেন্ট, তাই তো, মানে মেজারমেন্ট করা কি, মানে ডাটাটা গ্যাদার করা, মানে তুমি যে পরীক্ষাটা নিচ্ছ সেটা চেক করছো খাতাটা, বা ওর কি কত নম্বর পেয়েছে, বা তুমি যদি ওইভাবে এভালুয়েট না করো, প্রজেক্টের মাধ্যমে এভালুয়েট করো, তাহলে প্রজেক্টগুলো দেখা যে কোন বিষয়টা পারছে না করতে, সেভাবে এভালুয়েট করা যায়, ঠিক আছে, তাহলে মেজারমেন্ট করতে হবে, সেখানে ডাটা কালেকশন করতে, ডাটা গ্যাদার করে ওটা নিয়ে পারলো না সেটার বিষয়, বা কি পারছে না, কোথায় ওর অসুবিধা হচ্ছে, এগুলো সব কালেক্ট করা, ঠিক আছে। এমন শুধু ওটাও না, মনে করো একটা স্টুডেন্টের অন্য কোনো অসুবিধা, ওটাও দেখা, যে অন্য কিছুতে অসুবিধা হচ্ছে, ওর শারীরিক কোনো সমস্যা হচ্ছে, ওই যখন বল ছুটছে ওর বলটা ওখানে ছুটতে চাইছে কিন্তু এদিকে পড়ছে বারবার,
এগুলোও কিন্তু অ্যাসেসমেন্ট, এগুলো কিন্তু ওই ডাটা গ্যাদারিং এর মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে প্রসেসটা কি? অ্যাকচুয়াল এভালুয়েশন। এবারে যে অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন, মানে এবারে যে ডাটাটা পেয়ে গেলাম, আমি কি করছি এবার বলো, ডাটা পেয়ে গিয়ে কি করবো? জাজমেন্ট দিব, আমি ওটা মূল্যায়ন করবো এবার, তাই তো। তারপরে কি রিফ্লেকশন, এবার ওটা যেটা আমরা পেলাম সেটা রিফ্লেক্ট করা, সেটা আমার নিজের নতুন কারিকুলাম তৈরি করে হোক বা অন্যভাবে হোক, ওটা হচ্ছে স্টুডেন্টের উপর অ্যাপ্লাই করা, যেটা বিষয়ের অসুবিধা আছে এটার উপর আমরা বেশি জোর দেবো, ঠিক আছে, বুঝতে পেরেছ? এটারই একটা ইসে দিয়েছে দেখো, রিলেশনশিপ ডায়াগ্রাম। প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে মেজারমেন্ট করতে হবে, তাই তো, মানে একটা ইভ্যালুয়েশন করার জন্য প্রথমে কি করতে হবে আমাদেরকে, মেজারমেন্ট করতে হবে, তাই না। মেজারমেন্টের পর কি করতে হবে বলো, মেজারমেন্টের পরই হবে অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন, তাই তো। আর অ্যাকচুয়াল ইভ্যালুয়েশনের পর কি হবে, হবে হচ্ছে রিফ্লেকশন। এটাই একটা বলে হচ্ছে ইসে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ইভ্যালুয়েশন ট্রায়াঙ্গেল বলে এটাকে। হ্যাঁ ওই তো একই জিনিস, রিলেশনশিপ ট্রায়াঙ্গেল। রিলেশনশিপ ট্রায়াঙ্গেল, তাই তো, মানে যে কোনো একটা যদি না থাকে বা একটা যদি ভুল হয়, ট্রায়াঙ্গেলের একটা ব্যাপার জানো তো, ট্রায়াঙ্গেল কি হয়, ট্রায়াঙ্গেলের যে সাইডস গুলো থাকে মানে বাহুগুলো থাকে, সেগুলো একটা নির্দিষ্ট রেশিওতে থাকে, দুটা যোগ করে তৃতীয়টা যে বড় হতে হয়, একটাও যদি ছোট হয়ে যায় তাহলে ট্রায়াঙ্গেলটা পূর্ণই হবে না, হবেই না, ট্রায়াঙ্গেলে তৈরি করা যাবে না, বুঝতে পেরেছো। এই দাগটা যদি এত দূর হতো তাহলে এটাকে আমি সরিয়ে আগে পিছিয়ে করেও মিলাতে পারতাম না, এটাকে এত দূরই হতে হচ্ছে, তাই কি না। তো ওটার ব্যাপারে এই রিলেশনশিপ ট্রায়াঙ্গেলটা সেম, মানে প্রত্যেক জিনিসটা একদম ঠিকঠাক হতে হবে, একটাও যদি ভুলভাল হয় তাহলে কোনো কাজই হলো না জিনিসটা, এটাই হচ্ছে রিলেশনশিপ ট্রায়াঙ্গেলের ব্যাপারটা, বুঝতে পেরেছো না পারোনি। এবার গুড এভালুয়েশনের ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে বলো। ভ্যালিডিটি, ভ্যালিডিটি মানে বাংলা বলো, বৈধতা, তাই তো। ভ্যালিডিটি মানে কতদিন, আমরা বলি না এটা কতদিন ভ্যালিড আছে, মানে টাইম পিরিয়ড, মানে একটা এভালুয়েশন আমি 6 করেছি, ওই এভালুয়েশনের উপর করে ওই স্টুডেন্টের জন্য আমরা কারিকুলাম তৈরি করেছি, সেটা হবে না, মানে ওটা একদম কারেন্ট হতে হবে এভালুয়েশনটা, তাই তো, মানে মেজারমেন্ট যেটা নিচ্ছিল কারেন্ট হতে হবে। তারপর কি রিলায়েবিলিটি, মানে নির্ভরযোগ্যতা, এবার কে করেছে ওটা দেখতে হবে, মানে কিভাবে করা হয়েছে, তাহলে ঠিক মতো করাই হয়নি, রিলায়েবল কিনা। যেমন ওই যে সোর্স আমরা পড়েছিলাম একদিন, প্রাইমারি সোর্স সেকেন্ডারি সোর্স, এবার আমরা দেখেছিলাম প্রাইমারি সোর্সও রিলায়েবল না পুরোপুরি, তাই কি না, সেকেন্ডারি সোর্স তো নাই, প্রাইমারি সোর্সও পুরোপুরি রিলায়েবল না, সেরকমই ব্যাপার, যেটা আমরা ইভ্যালুয়েশন করব সেটাও যে রিলায়েবল কিনা সেটা দেখতে হবে, রিলায়েবল হলে ভালো ইভ্যালুয়েশন, আর না হলে তো কাজেই না কোনো, ঠিক আছে। তারপর বাস্তবসম্মত, তাই তো, প্র্যাকটিক্যাবিলিটি মানে মানে বাস্তবের সঙ্গে কতটা মিল আছে। এখন ইভ্যালুয়েশন করে দিলাম যে ওর জন্য আমাদের একটা স্পেস ক্রাফট দাঁড় করাতে হবে, ওকে বুঝাতে হবে স্পেস ক্রাফটের ব্যাপারে, তাহলে তো ওটা হবেই না, বাস্তবসম্মত কি, বা ওকে চাঁদে পাঠাতে হবে চাঁদে স্টাডি করার জন্য, চাঁদের ব্যাপারে জানে না, তাহলে বাস্তবসম্মত হতে হবে ইভ্যালুয়েশন। ফেয়ারনেস, নিরপেক্ষতা, এবার এই নিরপেক্ষতা জিনিসটা কি, মনে করো অনেক টিচার দেখবা যারা একটু ভালো স্টুডেন্ট হয় তাদের প্রতি একটু পার্সিয়ালিটি থাকে, আর কোনো কোনো স্টুডেন্টের প্রতি মানে পছন্দ করে না, পিছনে বাসে চিৎকার করে, পছন্দ করে না। এই জিনিসটা ইভ্যালুয়েশনের সময় কি হয়, ইভ্যালুয়েশন সময় যখন করে তখন এর খারাপ যে যাকে পছন্দ করে টিচারটা তার খারাপগুলো দেখতেই পারে না, আর যে পিছনে বসে আছে জ্বালাতন করছে তার ভালোগুলো সে দেখতেই পারে না, এটা হচ্ছে যখন ইভ্যালুয়েট করবে তখন তাহলে ইভ্যালুয়েশনটা কি হবে, ঠিকঠাক পার্সিয়াল হবে, তাই তো, ওটাই পার্সিয়ালিটি। তারপরে ইউজফুলনেস, এবার ইভ্যালুয়েশন আমি ঠিকঠাক করলাম, এবার ওই কাজে দিচ্ছে সেটা দেখতে হবে, তাহলে কাজে দিলে কি হবে ঠিকঠাক, আর কাজে না দিলে বেকার, তাই তো। এবার দেখো কোশ্চেন আছে কতগুলো না, বড় উত্তর করো।